রুকু বাম দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আবার ডান দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বারবার এরকম করছে কিন্তু এগোতে পারছে না। দুটো পা বারবার আটকে দিচ্ছে। রুকু আর পেরে ওঠে না। স্থির হয়ে দাঁড়িয়ে বাঁশখাই গলায় বলে, আমাকে কি বাচ্চা মনে হয় যে খেলতে নেমেছি তোমার সাথে? পথ থেকে সরো। এটা কি ধরনের বেয়াদবি? তোমার লাইব্রেরিতে এসেছি, ভুল করেছি দেখছি। শুভ্র রুকুর প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, কখনো কারো পায়ের দিকে তাকিয়ে কথা বলবেন না। রুকু জটপট পা থেকে মুখ পানে তাকায়। শুভ্র বলে, আপনার কথায় বাঘিনী রাজ, দৃষ্টি কেন বরাবর বিড়ালের মাছ। এখানেই দাঁড়াও, এ কিঞ্চিও নড়বে না। চোখ রাঙিয়ে বলে ভেতর দিকে পা রাখে রুকু। শুভ্র ঠায় দাঁড়িয়ে থাকে। এ কেঞ্চিও নড়ে না, রুকু না বলা অবধি। রুকু বুক খুঁজছে আর বারবার শুভ্রের দিকে তাকাচ্ছে। শুভ্র এমন ভাব করছে যেন মিস স্টুডেন্টকে যা বলছে তাই পালন করছে। একজন এদিক ওদিক হলে কঠিন মার কপালে আছে। রুকু বুক নেবার আগ অব্দিও শুভ্রও সেভাবেই দাঁড়িয়ে থাকে। কিন্তু রুকুকে পে করতে দেখে আর স্থির থাকে না, এগিয়ে গিয়ে পে করতে নিষেধ করে। রুকু ভুরুকুসকে জিজ্ঞাসা করে, কেন? শুভ্র হেসে বলে, আমি ট্রিট করছি, এবং আজকাল লাঞ্চ সহ। লাগবে না। রাগ অভিমান যাই করেন না কেন, আমাকে অপরাধী করার থেকে মুক্তি তো দিন। কি চান? ক্ষমা। রুকু কিছুক্ষণ থেমে বলে, ওকে ফাইন, ক্ষমা করে দিয়েছি, আমার সামনে আর আসবেন না। ওকে আসবো না, আপনি সামনে আসবেন থাকবেন, কখনো বাধা দেব না। অলরেডি 2টো বেজে গেছে, চলুন লাঞ্চ করা যাক। শুভ্র ম্যানেজারকে ডেকে বলে, ম্যাডামের যা কিছু লাগবে সেদিক খেয়াল রাখতে, যা নতুন কিছু অ্যাড করতে বলবে করে দেবে। ম্যানেজার মাথা নাড়িয়ে বলে, ইয়েস স্যার, আপনাদের লাঞ্চ রেডি করা হয়েছে, প্লিজ আসুন। শুভ্র রুকুকে নিয়ে লাঞ্চ করতে চলে আসে। আজ তারা ইনডোরে বসেছে পার্সোনাল কেবিনে। ডেকোরেটরটা অসাধারণ। এটা মালিকের জন্য, তাই হয়তো রুকুর আসা হয়নি। সে চুপচাপ শুভ্রের সাথে লাঞ্চে বসে পড়ে। তার হাতে যেন এছাড়া কোনো উপায় নেই। বিয়ে ঠিক হয়েছে 5 দিন হলো। বিয়ে হবার সময় আছে আর মোটে 5 দিন। দুই পরিবারের শপিং অলরেডি শেষের দিকে, যার কোনোটাতেই রুকু ইনভলভ ছিল না। পুরোটাই বাধ্য হয়ে শুভ্রকে করতে হয়েছে। সে নিজের পছন্দ অনুযায়ী সবটাই অ্যারেঞ্জ করেছে, শুনেছে রুকু। আজ এখানে আসার পর বেশ বুঝতে পারছে সবাই তাদের বিয়ের কথা জানে। কারণ রুকুকে আজ অন্যভাবে ট্রিট করা হচ্ছিল শুরু থেকেই। শুভ্র এসে 16 কলা পূর্ণ করল। রুকু যে মালকিন হতে যাচ্ছে তা প্রত্যেককে যেন ইশারায় বুঝিয়ে দিল। এখন পার্সোনাল কেবিনেও ঠাঁই দিয়েছে। ক্ষমা করে কি ভুল করলো? মোটেও না। ভুল করার পর থেকে আজ অব্দি যে কতবার সরি বলেছে তার হিসাব নেই। এতবার সরির জন্য ছোট্ট ভুলটুকু মাফ করাই যায়। পরিবেশ বড্ড স্বাভাবিক, শুভ্র স্বাভাবিক। শুধু জ্বর বয়ে যাচ্ছে রুকুর মনের উপর দিয়ে। বাজেভাবে চাপে পড়েছে রুকু। ব্যাপারটা শেষ অবধি পৌঁছে গেলে বলে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বেচারা শুভ্রকেও দোষ দিতে পারছে না। ফাহিমের থেকে সত্যিটা জেনে নিয়েছে। রুকু যেমন বিয়ের কথা মাথায় আনেনি, শুভ্র তেমনই আনেনি। এনেছে শুভ্রের মা। সেদিন শুভ্র অসুস্থ থাকার সময় বাড়িতে গিয়ে বেঁধেছে ঝামেলাটা। না, রুকু শুভ্রের বাসায় যেত না, ওই মহিলার সাথে দেখা হতো। শুভ্রকে নাকি তিনিই বলেছেন, শুভ্র রুকুকে আমার ঘরের লক্ষ্মী হিসেবে দেখতে চায়। মা পাগল ছেলে মায়ের আদেশ পালন করছে। আচ্ছা, শুধু কি আদেশ পালন করছে? যদি তাই হতো তাহলে বাড়িধারাকে কেন ভুলে যেতে বলো? সংসারে ঝামেলা এড়ানোর জন্য? কিন্তু শুভ্র কি জানে বাড়িধারার জায়গাটা ঠিক কোথায়? তাকে যে কখনো ভোলা যায় না সেটা কি জানে? বাড়িধারা এমন একটা জায়গায় বিরাজমান যেখানে হয় থাকে ঘৃণার বসবাস, নয়তো ভালোবাসার। ভালোবাসার জায়গাটুকুতেই যে তার অস্তিত্ব, তাকে ভোলা সম্ভব নয়। শুভ্র পড়ি, আমি কি বাড়িধারার ব্যাপারে জানতে পারি? কিঞ্চিত ভুরুকুসকে রুকু। শুভ্র জানতে চাইছে বাড়িধারার কথা। আমি তোমাকে বাড়িধারাকে বলতে বলছি না, তবে তার পাশে একটুখানি জায়গা চাইছি। স্বামী হিসাবে কি আমি সেটুকুও প্রাপ্য নয়? শুভ্র, তুমি আমাকে বিয়ে করো না, এখনো সময় আছে, না করে দাও। ভয়ঙ্করভাবে ঠকতে যাচ্ছ তুমি। তুমি আমার থেকে বেটার অল্প বয়সী কাউকে রিজার্ভ করো। আমি কোনোভাবেই তোমার সাথে যাই না। নিজের জ্ঞানে একটু বোঝার ট্রাই করো। সবাই যদি অল্প বয়সী মেয়েকেই বিয়ে করে, তাহলে বয়সী মেয়েদের কি হবে? তাদের থেকে 20-30 বছরের বড় বয়স্ক লোক, যেখানে ব্রাইডের গড় আয়ু থাকবে 30 বছর,
আর গ্রুপের 5 অথবা 6 বিয়ে থাকছই না। অথচ গ্রুম 2-3 বছরের ছোট হলেই যত সমস্যা। এই সমস্যাটা কি আমরা ক্রিয়েট করছি না? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার বিধবা স্ত্রীর থেকে 15 বছরের ছোট ছিলেন না? সমাজ 5 কথা বলবেই, কিন্তু এই কথার রেশ কতটুকু আমাদের লাইফ ইফেক্ট করতে এলাও করা হবে সেটা হলো দেখার বিষয়। আমার সমস্যা যে অন্য জায়গায় শুভ্র, আমি যে তোমাকে কখনো ভালোবাসতেই পারবো না। রুকুর চোখ দুটো ছলছল করছে। শুভ্র সেদিকে তাকিয়ে একবার নড়েচড়ে বসে। আমি আমার লাইফে আপনাকে চাইছি শুভ্র পরি, আপনার হাত দুটো শক্ত করে ধরে রাখতে চাইছি। এদিক থেকে ভালোবাসাটা আমার দিকেই না হয় থাকুক। আপনাকে ভালোবেসে হাত ধরতে প্রেশার দেওয়া হয়নি। আমাদের দেশে অনেক কাপল আছে যারা কেউ কাউকে ভালোবাসে না, আবার কেউ একতরফা ভালোবেসে যায়, অথচ 50-60 বছর একটা পবিত্র বাঁধনে আবদ্ধ হয়ে একসঙ্গে কাটিয়ে দেয়, যার নাম হচ্ছে সংসার। আর এই সংসার থেকে তারা পায় বেঁচে থাকার তাগিদ এবং মাতৃত্ব পিতৃত্বের স্বাদ, যা পৃথিবীর শ্রেষ্ঠ অর্জনের একটি। আমাকে ভালো নাই বাসতে পারেন, আমার সন্তানের মা তো হতে পারেন, আমার সংসারের কর্তৃ তো হতে পারেন, এর থেকে বেশি আর কিছু চাই না আমি। রুকু হতভম্ব হয়ে চেয়ে থাকে, স্বল্প আওয়াজে বলে, সব তো চেয়েই নিলেন, এর থেকে বেশি কি চাওয়ার আছে? শুভ্র হাসে, মাথা নাড়াতে নাড়াতে বলে, আমার যা পাওয়া তা আমি ঠিকই আদায় করে নিব, এটা আপনাকে ভাবতে হবে না। বাড়িধারার জায়গায় তো চাইছি না। আঁতকে উঠে রুকু। শুভ্র আশ্বস্ত করে বলে, শুধু তার আর আপনার সম্পর্কে জানতে চাইছি। জানি সেটা দীর্ঘ কয়েক বছরের স্টোরি, তবুও জানতে চাইছি। রুকু মাথা নাড়ায়। সে আর কোনো কথা খুঁজে পায় না। বিয়ে ভেঙে দেবার কথা মুখে থেকে উচ্চারণ করার সাহসও পায় না। তাকে এই বিয়েটা করতেই হবে, খুব ভালোভাবে বুঝতে পারছে সে। চলে যাওয়ার সময় শুভ্রের দিকে পেছন ঘুরে তাকায়। স্বামীর জায়গা দিতে হবে, তাও আবার ছোট ভাইয়ের বয়সী। ভেবেছিল তাকে। কিভাবে সম্ভব? আর বাড়িধারা? ফোনে কথা হচ্ছে বলে শুভ্র রুকু মাথা নাড়িয়ে চলে যায়। রাতে সত্যি সত্যি ডিনারের পর শুভ্র ফোন দিয়ে বসে রুকুকে। রুকুর ঘরে তখন ছিল মমতা। সে গহনার বক্সগুলো গুছিয়ে রাখছে। গোছগোছের দিকে রুকুর বিন্দুমাত্র খেয়াল নেই। মমতা সব গুছিয়ে নেয়। রুকুকে একদম নিজের মেয়ের মতোই ট্রিট করে। ননদ বলে মনেই হয় না। ছেলে মেয়ের বয়সী থাকলে যা হয় আর কি। রুকুর ফোন বাজছে, অথচ রুকু বাথরুমে। ফোনের স্ক্রিনে নাম্বার দেখে মৃদু হাসে মমতা। রুকুকে বারবার ডেকে বেরিয়ে আসতে বলে। রুকু এসে শুভ্রের ফোন দেখে এড়িয়ে গিয়ে বারান্দায় চলে যায়। মমতা ব্যাপারটা খেয়াল করে আবার ফোন বেজে উঠতেই ফোন হাতে বারান্দায় আসে। রুকু বেলি ফুলের গাছের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মমতা কাঁধে হাত রাখতেই বলে ওঠে, ওরা এতজন এসেছে কেন ভাবি? ওদের দুজন দুজন করে আসতে বলো, আমি এতজনকে সহ্য করতে পারবো না। মমতা খেয়াল করে যে গাছে দুটো দুটো ফুল আসতো, সে গাছ ফুলে ফুলে ভরে গেছে। কয়েকদিন থেকেই পূরবী গাছগুলোতে পানি দিচ্ছে নিয়ম করে, তার দরুন তাজা এবং ফুলে ফুলে ভরে গেছে। মমতা মৃদু হেসে বলে, রুকু তুমি হচ্ছে এই গাছ, শুভ্র হচ্ছে তোমার খাদ্য পানি, তার জন্য তোমার জীবন এভাবেই ফুলে ফুলে ভরে উঠুক। ডুকরে কেঁদে ওঠে রুকু। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে মমতা সেখান থেকে প্রস্থান করে। রুকু কানে ফোনটা ধরেই রেখে দাঁতে দাঁত চেপে কান্না সহ্য করার চেষ্টা করে। শুভ্র রুকুর নীরব থাকার মাঝে ফুপানো আওয়াজ পায়। অশান্ত মনে জিজ্ঞাসা করে, আপনি কাঁদছেন শুভ্র পরি? আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি? আপনি যদি বলেন তো আমি আপনাকে এখন কষ্ট দেব না, তবে বিয়ের পর কখনো কাঁদতে দেব না। বাড়িধারা সম্পর্কে শুনতে চেয়েছিলেন, বলবো? বললে কিন্তু আমি কাঁদবো। আমার মতে আপনার কষ্টের একমাত্র কারণ বাড়িধারা। আপনি হাউমাউ করে কাঁদুন শুভ্রপরি, তবু আমাকে আপনার সংসার জীবনে ঘটনা বলুন। বাড়িধারার মৃত্যুর জন্য আমি দায়ী, আমি তাকে মেরে ফেলেছি। হোয়াট? আমার লাভ ম্যারেজ হলেও শেষের দিকে আমাদের সম্পর্কটা ভালো যায়নি একদম। আমার অবহেলা আর নিজের একাকিত্বের কারণে হতাশায় নিজেই নিজেকে শেষ করে দিয়েছে সে। সব কিছু হয়েছে আমার জন্য, আমি দায়ী তার মৃত্যুর জন্য। জিহ্বায় ঠোঁট ভিজিয়ে বলে, আমাকে পুরোটা বলুন শুভ্রপরি, আমি আপনার কথা বুঝতে পারছি না। দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে বসে রুকু। কম্বলটা নিজের গায়ে টেনে নেয়। ভার্সিটি লাইফের পরিচয় তার সাথে। বিদেশের মাটিতে এক বাঙালি অন্য বাঙালিকে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া ভিন্ন কিছু নয়।
আমার দেশের বাড়ি ঢাকাতে এবং তার বাড়ি ছিল চট্টগ্রামে। সিনিয়র হলেও আমি তার দেশই জানতে পেরে খুব স্নেহ করতেন। যখন যা প্রয়োজন হতো অথবা প্রবলেম হতো তাকে বলা মাত্র সলভ করে দিত। তার পরোপকারী মনোভাব, স্ট্রং পার্সোনালিটি, ধারালো লোক ধীরে ধীরে দুর্বল করে দেয় আমাকে। আস্তে আস্তে তা ভালোবাসায় পরিণত হয়, কিন্তু আমি বলে উঠতে পারছিলাম না। তার সামনে গেলেই আমার খুব অস্থির লাগতো। আমি যে অস্থিরতায় কাঁপছি সেটাই আমি বুঝতে পারতাম, আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করতাম যাতে কেউ না বুঝতে পারে। কিন্তু ব্যাপারটা আমার বেস্ট ফ্রেন্ড খেয়াল করে। আমাকে চেপে ধরতে আমি বাড়িধারার কথা বলে দেই এবং বিষয়টা চেপে রাখতে অনুরোধ করি, কারণ আমার মনে হয় আমি বাড়িধারা থেকে অনেক পিছিয়ে, আর বাড়িধারা তখন রিলেশনে বিলং করে। ভার্সিটিতে তার থার্ড নাম্বার গার্লফ্রেন্ডের সাথে প্রায়ই মাখো মাখো প্রেমের দৃশ্য দেখা যায়। আমি অবশ্য তার প্রতি ফিলিংস জন্ম নেওয়ার পর থেকে এড়িয়ে চলতাম, কারণ সেই দৃশ্যপট দেখার পর আমার সহ্য শক্তি কতটুকু কাজ করবে তার উপর আমার হিউজ ডাউট আছে। নিজেকে সংবরণ করে চলতাম সবসময়, কিন্তু মলির জন্য আর তা গোপন থাকলো না। সে আমি যতটুকু শেয়ার করেছি তার থেকে অনেক বেশি বানিয়ে বলে বাড়িধারাকে। তার অহেতুক কর্ম দেখে আমি ভার্সিটি যাওয়া বন্ধ করে দেই টানা 5 দিন। ষষ্ঠ দিনের সময় আননোন নাম্বারে কল আসে। রিসিভ করে ভয়েস শুনে চিনতে কষ্ট হয় না ওপাশের মানুষটাকে। পরিচিত হলেও আগে কখনো নাম্বার দেওয়া হয়নি। সে শুধু এটুকু জানায় আমার সাথে দেখা করতে চায়, আমি যেন ভার্সিটিতে যাই। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তিনি হয়তো ভাবতে পারেন তার জন্যই আমি ক্লাস করছি না এবং নিজের ক্ষতি করছি। তার রিলেশনের কথা জানার পরেও আমি এমন একটা ঘৃণ্যতম কাজ কী করে করতে পারি? মলিকে একগাথা বকাও শোনায় বাড়িধারাকে সব বলার জন্য। মলির এক উত্তর, সে যা করেছে ভালো করেছে। আশাহত হয়ে ফোন রাখি। মনে মনে দোয়া পড়তে থাকি যেন আমার এই বোকামোর জন্য অপমান না করতে বসে। পরদিন ক্যাম্পাসে দেখা হয় ঠিক, কিন্তু সে সবটুকু সময় তাকেই ছিল। আমার খুব অস্বস্তি হতে থাকে। এক পর্যায়ে উঠে পড়ি। তখনই সে ডাক দেয়, কাছে এসে বলে, আমি কোনো ফাঁকিবাজ এবং বোকা মেয়ের প্রেমে পড়ি না। তার এই এক বাক্যর কথাটি আমি বুঝতে পারি না। সে কি অপমান করলো, নাকি আমাকে হ্যাঁ বলল, নাকি দূরে সরে যেতে বলল? ওই মুহূর্তে তাকে রহস্য ঘেরা কঠিন মনে হচ্ছিল, কিন্তু আমি ছিলাম ভুল। বাড়িধারা ছিল বাড়ির মতো স্বচ্ছ এবং পবিত্র ধারা। সে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। আমার সামনে এসে নিজের বৃত্তান্ত তুলে ধরেছে। রাতের বেলা লুকিয়ে আমার রুমে এসে এক ঝুড়ি বেলিফুল হাতে তুলে দিয়ে বলে, রুকু, তোমার নাম জান্নাতুল ফেরদৌস হলেও তুমি একটা জাহান্নামকে ভালোবেসে অনেক বড় একটা অন্যায় করে ফেলছো। এর জন্য তোমাকে প্রচুর ভুগতে হবে, কারণ তুমি এই বাড়িধারার জীবনে প্রথম ধারা হয়ে আসোনি। তোমার আগেও 6জন রমণী বাড়ির জীবনে ধারাবাহিত হয়ে গেছে এবং তারা আমার কাছে ফ্যান্টাসি হিসেবেই ছিল। বছরের পর বছর ইন্টিমেট হয়ে এসেছি তাদের সাথে। আমি ভালোবেসেছি তাদের সঙ্গ, আর তারা ভালোবেসেছে আমার টাকা। সেদিক থেকে তোমার আমার বিশাল এক ফারাক। আমরা দুজন দুই মেরুর লোক। তোমার কাছে লুকাবো না কিছুই। আমি এদেশের সিটিজেন, স্কলারশিপে আসিনি। আমার ফ্যামিলি এখানেই সেটেল। লাস্ট 21 ইয়ার্স থেকে আমরা এখানেই আছি। তুমি ভুল জানতে আমার ব্যাপারে। আমার হাত আন্ডার ওয়ার্ল্ডের বিচরণ করছে। এত কিছু জানার পর নিশ্চয়ই তুমি আর আমাকে ভালোবাসবে না। নিজের ক্ষতি হোক এমন ধরনের কিছু করবে না। স্টাডিতে কনসেন্ট্রেট করো। আর প্লিজ আমাকে প্রমিস করো আমার ব্যাপারে কাউকে কিছু জানাবে না। আর ফুলগুলো তোমার জন্য, মাই ফেভারিট। বাই। আমি কেউ বলবো ভেবে পাচ্ছিলাম না। একদম তাজ্জব বনে চলে গেলাম। বাড়িধারা যা যা বলল তা আমার আগে থেকেও জানা, তাই মোটেও অবাক হইনি। বরং অবাক হয়েছি আমার কাছে এসে তার পরিচয় দেওয়াতে। এই গোপন ব্যাপারগুলো তো কখনোই কারোর সাথে শেয়ার করবে না কেউ, একান্ত নিজের লোক ছাড়া। তাহলে কি আমি বাড়িধারা নিজের কেউ? বাড়িধারা বেরিয়ে যায় রুম থেকে। আমি তার পথ পানে যেভাবে বসেছিলাম সেভাবেই বসে থাকি। 2 মিনিট না হতেই আমাকে অবাক করে দিয়ে ওয়াটার পট হাতে সে ফিরে আসে। আমাকে বলে, গলাটা শুকিয়ে গিয়েছে। যেভাবে চোখ বড় বড় করে বসে আছো, বাড়িতে গেস্ট এসেছে সেদিকে খেয়াল করবে না ভালো করেই জানি। আমি স্বাভাবিক হয়ে বলি, কিভাবে এসেছেন এখানে? ওই উইন্ডো দিয়ে। ডাইনিংয়ে কেউ নেই দেখলাম, সবাই যার যার রুমে। কাউকে পেলে না হয় কিছু ফ্রুটস অন্তত চাওয়া যেত।
আমি আর এক মুহূর্ত দেরি করি না, দৌড়ে গিয়ে যা আছে তাই গরম করে আনি। বাড়িধারা মিষ্টি হেসে খেতে থাকে। আমি প্রশ্ন করি, ব্রেকআপ কেন করলেন? এমনি, আজ না হয় কাল তো ব্রেকআপ করতেই হতো। এসব ফরেনারকে তো আর ঘরের বউ করা যাবে না। ঘরের বউ হবে অন্য কেউ, নিজ দেশি। কথা শুনে খুব রাগ হলো। গলা চেঁচিয়ে বললাম, আমি কি পরদেশি নাকি? এদিকে ব্রেকআপ করছে আর নিজের দেশি মেয়েকে কত ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দূরে ঠেলে দিচ্ছে। তোমার ভালোর জন্যই তো। আপনি কে, কি তা না জেনেই আমি ভালোবেসেছি। বাঙালি হয়ে বাঙালিদের সম্পর্কে ধারণা দেখছি কিছুই নেই। বাঙালিরা যাই করুক, তাদের খোঁজখবর নিয়ে বাজিয়ে দেখার স্বভাবটা রক্তে থাকে। ব্যাপারটা তোমার উপরেই ছেড়ে দিলাম। আমি আপাতত সিঙ্গেল, অপেক্ষা করব। জানালা টপকে চলে যায়। তারপর আর দুদিন দেখা হয় না। খোঁজে খোঁজে আমি পাগল প্রায়। 3 দিন পর আকস্মিক দেখা হয়ে গেল। বড়াপুর সাথে তার ভাসুরের ফ্যাক্টরিতে এসেছিল। সেখানে টিনের চালের উপর 2 হাত 2 পা 2 দিকে দিয়ে শুয়ে থাকতে দেখি একজনকে দূর থেকে। কেন জানি মনে হচ্ছিল আমি লোকটিকে চিনি। কৌতূহল মেটাতে গিয়ে দেখি মরার মতো পড়ে আছে, কিন্তু তার চোখ দুটো আমার দিকে। কালো গেটআপে তাকে একটা বাংলাদেশি কাকের মতো লাগছে। আমি কিছু বলতে যাব তার আগেই সে বলে, প্রেমহীন জীবনে ডুবিয়েছি আমি। ঠাঁই দিল না আমাকে এই বিদেশি মাটি। আমাকে প্রেম দিয়ে নামিয়ে নাও হে সুন্দরী। খিলখিল করে হেসে ওঠে রুকু। এই মজার প্রেমছন্দ যে রুকু আজও খিলখিল করে হাসছে তা মেনে নিতে একটু কষ্টই হচ্ছে না শুভ্রের। রুকুর হাসির প্রত্যেকটা শব্দ তার হৃদয়ে ব্যথার সৃষ্টি করে। এ ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। রুকু নিজেকে সামলে বলে, তারপর কি হয়েছে জানো? আমি অনেক রাত হয়েছে শুভ্রপরী, এবার ঘুমিয়ে পড়াই বেটার হবে। আমার কাল অফিস আছে, আমি কাল শুনবো। রাখছি বলেই ফোনটা রাখে রুকু। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে। আজ অনেক বছর পর সে ডুবে গিয়েছিল তার ভার্সিটি লাইফে, যেখানে সাথে ছিল বাড়িধারা, তার প্রেম, তার আত্মা, তার ভালোবাসা। আজও চোখ বন্ধ করলে ভেসে আসে সেই দিনগুলো। অতীতে বাসতে পাড়ি জমায় ঘুমের দেশে। বুকের চিনচিনিয়ে ব্যথাটা কিছুতেই কমছে না শুভ্রের। চোখ থেকে ঘুমও কবেই পালিয়েছে। নিজের ভাগ্যকে নিজেই দোষারোপ করে চলেছে। কেন সে আরও আগে জন্ম নিল না? কেন সে প্রবাসী হলো না? কেন সে রুকুর কাছাকাছি থাকতে পারল না? কেন সে রুকুর জীবনে প্রথম পুরুষ হতে পারল না? নিজের চুল নিজে টেনে ছিঁড়তে লাগলো। সারা ঘর সময় পায়চারি করতে লাগলো। ব্যাপারটা তার মায়ের চোখে এড়ালো না। তিনি ছেলেকে হাত ধরে এনে সোফায় বসিয়ে দেয়। চুল থেকে হাত ছাড়িয়ে এনে বুকে টেনে নেয়। আকাত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার বাবার? কেন এই অস্থিরতা? কেন এমন পাগলামি? দেখি কতগুলো চুল ছিঁড়ে ফেললো। কি সাংঘাতিক! আই নিড শুভ্রপরী মম। আই নিড। ওকে ফোন দাও, কথা বলো। আমি কেন তার জীবনের প্রথম হলাম না মম? আমি যদি তার জীবনের প্রথম না হতে পারি, তাহলে সে আমার জীবনের প্রথম কেন হলো? কেন এতটা পাগল হলাম? কি আছে তার মাঝে? আমার জন্য কি মেয়ের অভাব পড়েছিল যে আমি স্বাভাবিক লাইফে মেয়েদের রেখে একটা বিভ্রান্ত মেয়েকে ভালোবাসলাম, যার লাইফে আমার বিন্দুমাত্র জায়গা নেই? কে বলেছে জায়গা নেই? জায়গা তো হুটহাট পাওয়া যায় না বাবা। আগেকার দিনে এখন আর নেই। এখন যে জায়গাটাই তুমি নিতে যাবে সেটাই আমাদের যে কোনো মূল্যে অর্জন করতে হবে। দেশ ছাড়ো, বিদেশ ছাড়ো, ছোট ছোট গহীন দ্বীপগুলো এখন মূল্য দিয়ে অর্জন করে নিচ্ছে। কেউ সেধে দিবে না তোমাকে। যে যেভাবে পাবে লুফে নিবে। রুকুর লাইফে জায়গা তো আমাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে। তুমি যত বেশি মূল্য প্রদান করবে, তত বেশি সম্ভাবনা তোমার দিকেই ঘুরবে। শুরুতে অনেকেই আসে, আবার ঝড়েও যায়। শুরু সবাই হতে পারে, কিন্তু শেষ কজন হতে পারে? তুমি আমার শুরুটাকে শেষ অবধি টানো। রুকুর জীবনে শুরু না হতে পারলে শেষ তো তুমি হবে। শেষোত্তম যার সর্বোত্তম তার, বুঝলে? শুভ্র মাথা নাড়ায়, কিন্তু ঘুম তাকে শোতে পারে না। নির্ঘুম রাত কেটে যায়।